দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই মুহূর্তে যদি উত্তাপের কথা বলি, অনেকগুলো বিষয় আছে যেগুলো বাংলাদেশ উত্তাপ ছড়াচ্ছে। একদিকে বাজারে উত্তাপ ছড়াচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সীমান্তে আমরা দেখতে পাচ্ছি উত্তাপ ছড়াচ্ছে, রাজনীতির মাঠেও কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। তা আজকে আমরা সেই উত্তাপ নিয়ে একটু কথা বলবো। আমরা আজকে অনুষ্ঠানের শিরোনাম দিয়েছি বাজার থেকে সীমান্ত উত্তাপ বাড়ছে। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, একটু পরিচয় হয়ে নেই। আমাদের সঙ্গে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং আছেন শাহাদাত হোসেন সেলিম, তিনি চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মাসুদ কামাল, আপনাকে শুরু করি। যদি বাজারের উত্তাপটা দিয়ে শুরু করি, এর মধ্যে শতাধিক পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে, বাজারে এরই মধ্যে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব কালকে বলেছেন যে অর্থনীতির ভালোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আখেরে এর লাভ হবে সাধারণ মানুষেরই এই দাম বাড়ানোর ফলে। আপনার কি লাভ হলো এই দাম বাড়ানো? হ্যাঁ, ছোটোবেলায় একটা কথা বলা হতো, প্রায় বলতো যে কাটবো কিন্তু রক্ত বের হবে না, বলতো না? আচ্ছা, এটা শোনার পর কেউ কি খুশি হতো? কেউ কি নিজের হাতটা বাড়িয়ে দিত, ভাই কাটেন দেখি রক্ত বেরোবে কিনা? কেউ করতো এই কাজটা? করতো না। অথবা যদি আপনি বলেন তোমার একটা হাত আমি কেটে ফেলবো, তারপরে তোমার এটা পরবর্তী জীবনে তোমার লাভ হবে, কেউ বিশ্বাস করে হাত কাটতে দিবে? ওনাদের এই বক্তব্যগুলি হলো ওই ধরনের বক্তব্য। বাজারের দাম বাড়বে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। মানে আমি যেন শুনছি যে আগের সরকার, হাসিনা সরকারের 2-1 মন্ত্রী ছিল, ওনারা এরকম বলতো কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু জনগণের সমস্যা হবে না। তো সমস্যা কার হবে? সমস্যাটা হবে কার? দাম তো বাড়বে। যে জিনিসটা আমি আগে 1 টাকা দিয়ে কিনতাম, এখন ওটা আমি 1 টাকা দিয়ে কিনতে পারবো না, আমার এখানে আরও কিছু ভরতে হবে। কষ্টটা কার হলো? আমার হলো না তার হইলো? আমার তো হইলো। তো কী করে বলে যে আমার কষ্ট হবে না? হ্যাঁ, উনি বলবেন যে ভ্যাটের সামান্য বাড়িয়েছি। হ্যাঁ, সামান্যই বাড়িয়েছেন। ওই সামান্য করে বাড়তে বাড়তে সব মিলিয়ে যে কত দাঁড়ায় এটাকে উনি হিসাব করেছেন। আচ্ছা ঠিক আছে, বলবেন না বেশি না, ধরেন আপনার আগে মাস চলতে হয়তো 40,000 টাকায়, এখন ওখানে আরও হয়তো 8,000 টাকা যোগ হবে, বেশি না, অথবা 5,000 টাকা যোগ হবে, ধরলাম 5,000 টাকা যোগ হবে। এই 5,000 টাকা ওনার জন্য কিছু না, ওনার জন্য কিছু না, কিন্তু যে সাধারণ মানুষ সে প্রত্যেকটা খাতে বাড়তি দিতে দিতে তার জন্য অনেক টাকা। তো এইগুলি যেগুলো বলে না, মানে এত হাসি উঠে, এবং এরা আবার দাবি করে তারা নাকি জনগণের সরকার। জনগণের নাকি দাবি ছিল, জনগণের দাবি ছিল জুলাই বিপ্লবের সময় যারা বিপ্লব করতেছিল, রাস্তাঘাটে যারা মাঠে নামছিল, সাধারণ মানুষ, গৃহবধূ নামে নাই, নামছে তো, তাদের যে বলতেন যে ভাই আন্দোলনটা ভালো মতো করেন, এই আন্দোলন করলে 6 মাস পরে আপনার শতাধিক পণ্যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়বে। যদি তাদের বলতেন, তারা আন্দোলন করতো আন্দোলন। যে সেই আন্দোলনের সরকার এটা কেউ বলবে আর বিশ্বাস করবো? এটাকে বাধ্য হলো এই ভ্যাট বাড়াতে? কেন বাধ্য হবে? এর বাধ্যতার কি আছে? শোনেন, কতগুলি বিষয় বলি, এগুলি বললে পরে লোকে আবার খারাপ বলে যে ভাই তুমি এখানে সব কিছু সমালোচনা করো। বাধ্য হবে কেন? বলতেছে যে তারা রেশিও, জিডিপি এবং ট্যাক্সের রেশিও বাড়াচ্ছে। পাবলিক তো বুঝে না জিডিপি আর ট্যাক্সের রেশিওটা কি। আপনার আধা ঘন্টা ধরে বুঝান, দেন পাবলিক বুঝে কিনা? পাবলিক এটা বুঝবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলতে পারে যে IMF-এর চাপ। তো IMF-এর সঙ্গে আলোচনা করার আমার সক্ষমতা আপনার নাই কেন? নাই কেন? বড় বড় কথা বলে তো হবে না। আমরা বলে বেড়াই যে ডক্টর ইউনূসের সঙ্গে সারা দুনিয়ার হ্যাভি সম্পর্ক, একসঙ্গে বসে চা খায়। হ্যাঁ, একসঙ্গে বসে চা খাওয়া এক জিনিস, আর টেকাটা দেওয়া আরেক জিনিস। বলছে না প্রথমবার যাইনি, এই এত প্রতিশ্রুতি, 1 টাকা বাড়ছে, 800 টাকা। তো উনি IMF-কে বুঝাতে পারেন না যে আমরা ওই সরকারের কে বিপ্লব করে আন্দোলন করে সরাই দিছি, তো ওই সরকারের যে শর্ত তুমি দিয়েছ সেই শর্তগুলি আমাদের জন্য রিল্যাক্স করো। উনি বলতে পারতেন না? এটা মানাতে পারছেন? পারেন নাই, জাস্ট পারেন নাই। ডক্টর ইউনূস ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো PR পার্সনদের একজন। পাবলিক রিলেশন এক জিনিস, আর দেশ চালানো আরেক জিনিস রে ভাই। এত সোজা না, পারেন নাই। জাস্ট আরও $1 বিলিয়ন চাচ্ছেন এবং সেটা বোঝানোর জন্য এগুলি করছেন। কি রেজাল্ট হবে?
আপনি বলেন কি রেজাল্ট হবে? কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছিল যে মূল্যস্ফীতি নিয়ে কমবে, তো আপনি সবগুলো ভ্যাট এবং সম্পর্ক শুল্ক দিলে মূল্যস্ফীতি কমে কেমন করে? জিনিসপত্রের দাম আরও বাড়বে, তো মূল্যস্ফীতি কেমনে কমবে? তো এবারই এই সমস্ত পাগলের প্রলাপ বলে তো হবে না। জি, আবার আসবো আপনার কাছে, এই বিষয়টা জানার আছে। সাদাত হোসেন সেলিম, আপনাকে একটু জানতে চাই, আপনার যখন এই সরকার গঠন হলো, আপনারা নিঃস্বার্থভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সমর্থন করেছেন এবং নানা বিষয়ে আপনারা ঐক্যমতে পৌঁছেছেন, একমত হয়েছেন। এই যে জিনিসপত্র শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানো হলো, জিনিসপত্রের দাম বেড়েছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? না দেখুন, একটা রক্তক্ষয়ী আন্দোলনের পরবর্তীকালে যেটা শূন্যতা, মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেটা শূন্যতা, সেই শূন্যতায় আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকেই ডক্টর ইউনূস সাহেবকে মেনে নিয়েছি, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সরকারকে কিন্তু আমরা মন থেকে মানতে পারিনি। যখনই আপনার ইউনূস সাহেব সরকার গঠন করেছেন, তার উপদেষ্টাদেরকে দেখে আমরা খুবই হতাশ হয়েছি, বিস্মিত হয়েছি এবং কোনো কোনো ক্ষেত্রে লজ্জিত হয়েছি। তো তারপরে যাই হোক, যেহেতু আমাদের সরকার, যেহেতু আমরা আন্দোলন করে আপনার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি এবং আমাদের সেই সময় উপায় ছিল না, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সাথে প্রথম দেখাই বলেছি, দেখুন বাংলাদেশে 58টা মন্ত্রণালয়, 58টা মন্ত্রণালয় এই কয়েকজন আপনার কি দিয়ে চালাতে পারবেন না। আপনি আরও দক্ষ, যোগ্য, সৎ এবং আপনার ব্যক্তিত্ববান আপনার উপদেষ্টাদেরকে আপনার সামিল করুন। তিনি সামিল করেছেন নাট্যকারকে, বুঝছেন না, আমরা আর হতাশ হয়েছি। সেই জন্য আপনি বলতে পারেন যে আসলে ডক্টর ইউনূসের প্রতি আমাদের এখনও সমর্থন আছে, ডক্টর ইউনূসের প্রতি আমাদের এখনও আপনার ভালোবাসা আছে, তার জন্য শুভকামনা আছে, তার সাফল্য কামনা আছে। কিন্তু তার যেই উপদেষ্টা মণ্ডলী, এই উপদেষ্টা মণ্ডলী আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই মানে মানে বিলো স্ট্যান্ডার্ডের হয়ে গেছে। কয়েকজনকে বাদ দিয়ে এটা বলতে বাধ্য হচ্ছি। আমরা জানি না, হয়তো আমাদের কপালে কি দুর্ভোগ আছে, আপনার জেল জুলুম অতীত সহ্য করতে হয়েছে, ভবিষ্যতে হয়তো হতে পারে, কিন্তু আমরা এই কথাগুলো যেহেতু জনগণের কথা, এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এখন দেখুন, এই সরকার ক্ষমতায় আসার পরে আপনার মানে উচ্চাকাঙ্ক্ষী যে সমস্ত পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো বাদ দেওয়া হয়েছে। তারপর পরিকল্পনাতে অনেকগুলো আপনার প্রকল্প আছে, যে প্রকল্পতে আমরা জানতাম যে বিগত সরকারের আমলে একটা প্রকল্পতে 3 বার 4 বার 5 বার পর্যন্ত ব্যয় বৃদ্ধি হতো, সেই ব্যয় বৃদ্ধির লাগামটা টেনে ধরেছে। তার মানে কি, অর্থের যে যোগানটার জন্য, যে 12,000 কোটি টাকা অর্থ যোগানোর জন্য আজকে সারা বাংলাদেশের মানুষের উপর কথা বলা হতে আরম্ভ করে খাওয়া দাওয়া হতে আর প্রতিটির উপরে আপনার ভ্যাট ট্যাক্স বসিয়েছেন, সেটা একেবারেই একটা অনুচিত এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটার জন্য আপনার আসলে নিন্দা, ক্ষোভ বলেন, দুঃখ প্রকাশ করা বলেন, অথবা হতাশা ব্যক্ত করার কথা বলেন, সেটা বলেন। কর্পোরেট ট্যাক্স একেবারেই দ্বিগুণ করে ফেলেছেন, তাই না? তারপরে এই সুদের হার ছিল ব্যাংকের 9%, মানে সিঙ্গেল ডিজিজ, এটা ব্যবসায়ীদের দীর্ঘদিন দাবি, সেটা হয়ে গেছে 16%। ব্যবসা বাণিজ্যটা একেবারেই মানে আপনার শেষ করে দিয়েছেন। তারপরে আপনার রাজস্ব আয় কম হওয়াতে আপনি ভ্যাট বাড়াচ্ছেন, তো রাজস্ব আয় তো কম হবে, কারণ আপনি রাজস্ব আয় করার জন্য আপনার এলসি খুলতে দিচ্ছেন না, আপনার শতভাগ এলসি দিয়ে আপনার খুলতে হচ্ছে। এখন শতভাগ এলসিতে আপনার ব্যাংকের রেট 120 টাকা, কিন্তু আপনাকে ব্যাংকে দিতে হচ্ছে 128 টাকা। এটা ব্যাংক স্বীকার করছে না, ব্যাংকের রেট, বা ওরা বলছে যে না, আমরা কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আমরা দিচ্ছি, আসলে দিচ্ছেন না। তো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে আমরা যে উত্তাপটার কথা বলছেন, এই শীতকালে, মাঘ মাসের শীতের মধ্যে প্রত্যেকের মধ্যে উত্তাপটা আছে এবং দুঃখ কষ্ট বেদনাটা আছে। আপনার দিনাজপুর, রংপুরের মধ্যে যে সবজিটা 1 টাকা, সেটা আপনার ঢাকাতে কেন কারণ বাজারে হবে 30 টাকা এবং কেন উত্তরাতে হবে 60 টাকা? সেই ক্ষেত্রে আপনার তো কোনো পদক্ষেপ নিতে পারছেন না। বর্তমান আপনার যে অবস্থাটা, এই অবস্থাটা চলতে থাকলে আসলে আমরা মানে খুবই হতাশ আর কি। এবং সরকার তো নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে এই সিদ্ধান্ত নিলে একটা অজনপ্রিয় সিদ্ধান্ত হবে, মানুষ খেপবে, তারপর এই সিদ্ধান্ত কেন নিতে হলো? সরকার বুঝতে পারছেন না আসলে। এখানে হয়েছে কি, আমার মনে হচ্ছে যে কি, আমাদের একটা সর্বনাশা একটা প্রবণতা আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, অথবা চেয়ারের যে উত্তাপটা, মানে এই উত্তাপের মধ্যে দিয়ে মানে তিনি পড়ে গেছেন, বুঝছেন না? জনগণের উত্তাপটা সহ্য, মানে মনে হচ্ছে যে তিনি উত্তপ্ত আর সবাই শীতল, এইটার মনে করার কারণে এই কাজটা করেছেন, নাইলে এটা করার কথা কোনো দরকার ছিল না। আপনার একটা হোটেল রেস্তোরাঁয় খাওয়ার বিলে আপনার 5% ট্যাক্স আপনি 15% করেছেন। আপনি যোগানদারদের ট্যাক্স আপনি 7.5%-এর জায়গায় আপনি কোনো খাতে 15%, কোনো খাতে 10% করেছেন। তাহলে প্রত্যেকটা, এটা তো একটা চেইন এফেক্ট হবে।
একটা চেইন এফেক্ট হবে। আপনার মানে সীমাহীন ব্যর্থতা নিয়ে এই সরকার কিভাবে দিন পার করছে আমি বুঝতেছি না। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে এই সরকারের সাফল্য কি আছে, আমি শুধু এটা বলতে পারবো যে ওবায়দুল কাদের বলেছে যে মেট্রো রেল রুটও ক্ষতিগ্রস্ত, চালু করতে 1 বছর উপর লাগবে, 350 কোটি টাকা লাগবে, সেখান থেকে 2টা মেট্রো রেল ট্রেন চালু করতে পারছে। বাকি কোনো ক্ষেত্রে তার সাফল্য বলার মতো, একটা শব্দ ব্যয় করার মতো কোনো কিছু মানে আমাদের কাছে নাই। একটু আগে আপনার পেপার, এটা একটু হার্শ সমালোচনা হয়ে গেল না বেশি? না, এটা অবশ্যই বেশি না, এটা একেবারেই কম, মানে একেবারেই কম। আপনি সংস্কার করবেন, আপনি নিজের মন্ত্রণালয়ে, আপনার নিজের অবস্থা, আপনি সচিবালয়ে আজকে দেখলাম যে আপনার প্রায় 600-র উপরে ক্যামেরা, আপনার সিসি ক্যামেরা অচল, আপনি দেখেছেন নিঃসন্দেহে, তাই না? আর্চগুলো সবগুলো অচল, আপনার এখানে আপনার অচল। তো আপনি কোথায় আছেন, কিভাবে আছেন? আপনার এই যে মানে উত্তরার থেকে এখন আসতে দেখলাম আপনার এক পাশে আপনার ওই আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আরেক পাশে র্যাব, তার মাঝখান দিয়ে গাড়ি চলাচল করছে এবং ছিনতাইকারীরা মহা উল্লাসে আপনার বাস থেকে থাওয়া দিয়ে আপনার মোবাইল নিয়ে যাচ্ছে। এটা দেখে হতবাক। গত 15 বছর ডিএমপি কমিশনার তো বলেছেন যে পুলিশের গায়ে পোশাক থাকে, বন্দুক থাকে, জুতা পরা থাকে, আর ওরা খালি পায়ে দৌড় দেয়, এর জন্য আসলে ওদের ধরা সম্ভব হয় না। না, এগুলো তো যে মহিউদ্দিন খান আলমগীর যেটা বলেছেন যে ধাক্কা দিয়ে বিএনপি ধাক্কা দিয়ে পিলার ফেলে দিয়েছেন, এই বক্তব্য আর কি। মানুষ তো আসলে এই বক্তব্যটা শুনতে চায় না। একটা গতিশীল প্রশাসন, আপনার একটা দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা, তারপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যে লসগুলো দিচ্ছে সেই লসগুলো কমানো, সড়ক শৃঙ্খলা আনা, এগুলো কোনো কিছুই হচ্ছে না। মানে কোনো পরিবর্তনটাই আমরা কিন্তু আমরা তো একটা পরিবর্তনটাকে উপলব্ধি করতে হবে, আমাকে বুঝতে হবে। আমি গ্রামে যাওয়ার পথে আপনার একটা বাজার আছে, সাচার বাজার, সেই আগেও সেখানে 2 ঘন্টা আমার লেট হইতো। আপনার সমস্ত মানে রাস্তাটাকে জ্যাম করে রাখতো বিভিন্ন যানবাহন, আপনার ফুটপাথ দখল করে। প্রশাসন আছে বলেই মনে হয় না। আপনাকে একটা কথা আমি শুধু বলি, আপনার এই যে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার জন্য 2টা বাস দাঁড়িয়ে থাকে যাত্রী পরিবহনের জন্য, ওই 2টা বাসের জন্য আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়। একজন ট্রাফিক পুলিশ দিলে কিন্তু সংকটের সমাধান হয়। হাজার হাজার মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কমানোর জন্য মানে কোনো আমলাদের পক্ষ থেকে কোনো প্রচেষ্টা নাই, সরকারের পক্ষ থেকে কোনো প্রচেষ্টা নাই, উপদেষ্টাদের পক্ষ থেকে প্রচেষ্টা নাই। তাদের চেষ্টা হলো যে এখন ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, কিভাবে ক্ষমতাকে উপভোগ করা যায়। এই বিষয়ে আসবো আমি একটু মাসুদ খান, আপনার কাছে আসতে চাই, একটু বাজার উত্তাপ নিয়ে কথা বলতে চাই। এই যে এই নানাভাবে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে, একই সঙ্গে আবার সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তাভাবনা সরকার করছে, ঘোষণা দিয়েছেন। এটি নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি বলি, নানা ধরনের সমালোচনা হচ্ছে। আপনি কি এখানে সমালোচনা কিছু দেখেন? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, একটা সরকার যখন আসে, সেই সরকারটা আসলে কার সরকার? জনগণের সরকার, জনগণের সরকার। তাকে তো ভোট দিয়ে জনগণই আনে। আর যে সরকারটা জনগণের ভোটের তোয়াক্কা করে না, তারা কিন্তু জনগণের কাছে ভোট চায়ও না, জনগণকে কিছু দিতে হবে বলে ভাবেও না। সেই সরকারকেই আমরা সংক্ষেপে স্বৈরাচারী সরকার বলি। তাদের লক্ষ্যটা কি থাকে? তারা ভাবে আমার ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণ দরকার নাই, আমার দরকার হলো প্রশাসন, আমার দরকার হলো পুলিশ, আমার দরকার হলো র্যাব, আমার দরকার হলো আর্মি, আমার দরকার হলো যাদেরকে আমি বেতন দেই তাদেরকে দরকার। কিন্তু তাদেরকে আমি কত সুযোগ সুবিধা দিতে পারি সেটা আমি দেব, দিয়ে ওই লোকগুলি আমাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে। এই যে মানসিকতাটা, দেখেন, স্বৈরাচার কিন্তু ব্যক্তি না, স্বৈরাচার হলো একটা মানসিকতার নাম, এটা একটা মেন্টালিটি। তো এই যে মানসিকতাটা, এটা হলো স্বৈরাচারের মানসিকতা। এখন এই সরকার তো জনগণ দরকার নাই, তারা কি ইলেকশন করবে? করবে না তো। তাদের কোনো জনগণের কাছ থেকে যেতে হবে না তো। তো তারা কি করছে? তারা এখন যেভাবে যা চাচ্ছে, আমি যদি অন্যভাবে বলি, মানে আপনি একটু আগে ওনাকে সমালোচনা করলেন বেশি কঠোর হয়ে গেল কিনা, এখন তো আমি কথা বলতে ভয় পাচ্ছি যে বেশি কঠোর বলে ফেলাই কিনা। আচ্ছা, কঠোর না, আমি যদি দুর্বলভাবেই বলি, নরমভাবে বলি, যে এরা যদি মনে করে যে আমি যতদিন থাকতে চাই, যেমন ধরুন প্রথম তারা বলছে যা তাদের যে প্ল্যান, ডক্টর ইউনূস সাহেবের ঘোষিত প্ল্যান হলো 2টা। এটা হলো ডিসেম্বর পর্যন্ত থাকবেন একটা প্ল্যান, আরেকটা হলো আগামী বছরের জুন পর্যন্ত থাকবেন। তার মানে ওনারা মিনিমাম আরও 1 বছর থাকতে চান, তারা মিনিমাম। কিন্তু 6 মাসে ওনারা প্রমাণ করছেন যে ওনাদের এতদিন থাকার কোনো যোগ্যতা নাই। ঠিক আছে, কোনো যোগ্যতা নাই। আমি সেলিমের সঙ্গে একমত। আপনি বলেন তো ভাই,
গত 6 মাসে তারা কি এমন একটা কাজ বলেন, আপনি চিন্তা করে বলেন কোন কাজটা তারা করছে যেটার জন্য তা আদের উপর আপনি খুব হ্যাপি? আমি মনে করি গত 6 মাসে দেশে যা কিছু ঘটছে এর মধ্যে একমাত্র আনন্দের ঘটনা হলো হাসিনা নাই। এটার সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নাই। এই সরকারের যারা উপদেষ্টা তারা কি রাস্তায় নামছিল হাসিনাকে বিদায় করার জন্য? কেউ নামে নাই, 2-1 ছাড়া 80% লোক নামে নাই। এই সরকারের 80% সুবিধাভোগী ব্যক্তি হাসিনাকে তাড়ানোর জন্য নামে নাই। একটা সচিব নামে নাই। যে কটা সচিব চালাচ্ছে দেশ, যাদের জন্য তারা মহার্ঘ ভাতা দিচ্ছে, নামে নাই। এবং কেবল তাই না, দেখেন তারা আরও কি করতেছে। যে সমস্ত লোক আগে রিটায়ারমেন্টে গিয়েছিল এখন তারা সবাই বাড়িছে যে আমি বললাম নির্যাতিত, আমাকে বিএনপি করার কারণে বের করে দিচ্ছে, সবাই বলতেছে। কিন্তু আবার তখন তারা যখন চাকরি থেকে বাইরে দিচ্ছে তখন তারা সবাই অ্যাপ্লিকেশন লিখছে, আমি কখনো বিএনপি করতাম না, তাও আমাকে বের করে দেওয়া হলো, এগুলি বলছে। কিন্তু এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে আবার ফেরত আনা হবে, এবং আনার জন্য প্রস্তাব কত? 42 কোটি টাকা লাগবে এককালীন। আবার তারপরে প্রতি বছর দিতে হবে 13 কোটি টাকা করে। টাকাগুলি কোথেকে আসে ভাই? টাকাগুলি কোথেকে? এটা গাছে আসে টাকাগুলি যে ঝাঁকি দিলাম আর পড়লো? কাকে দিবেন আপনি টাকাগুলো? যাদেরকে দিবেন এরা কেউ একজন লোক একটা ছবি দেখাতে পারবে তাদের কোনো ভূমিকা ছিল ওখানে? রাস্তায় বাদ দেন, রাস্তায় তারা জ্ঞানীগুণী লোক রাস্তায় নামবে কেন? তারা একটা কথা বলছে, একটা লেখা লেখছে কোথাও, তাদের কন্ট্রিবিউশনটা কোথায়? তাদেরকে আপনি টাকা দিচ্ছেন, তাদেরকে আপনি বিভিন্নভাবে হেল্প করছেন, তাদেরকে আপনি বিভিন্নভাবে এক ধরনের ঘুষ দিচ্ছেন, কেন? টিকে থাকার জন্য। অথবা আপনারা আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে গেছেন এই সরকার। দেখেন আমি শুরুর থেকে, আপনি এখানে বহুবার বলছি, কিন্তু আমি শুরুর থেকে একটা কথা বলতেছি যে হাসিনা গণভবনে নাই, হাসিনা সচিবালয়ে আছে বলছি, কিন্তু বহুবার বলছি আমি। স্বৈরতন্ত্রের আমলাতন্ত্র দিয়ে গণ অভ্যুত্থানের সরকার চলতে পারে না। তাহলে এটা চলছে কেন? চলছে কেউ নেই, এই সরকার তো গণ অভ্যুত্থানের সরকারই না। আমি তো এই সরকারকে গণ অভ্যুত্থানের সরকার বলি না। জি, সাধারণ ছেলেম, আপনার এটা জানতে পলিটিক্যাল দলগুলোর ভূমিকাটাও জানতে চাইব। এই যে জিনিসপত্রের দাম বাড়লো, একটা সময় আমরা দেখেছি যখন জিনিসপত্রের দাম বাড়তো তখন বিরোধী দল যারা ছিলেন বা অন্যান্য যারা রাজনৈতিক দল ছিলেন তারা কিন্তু কঠোর প্রতিবাদ জানাতেন এবং এটি নিয়ে কথা বলতেন। এই যে সাধারণ মানুষের ক্ষোভ, এটি নিয়ে কি পলিটিক্যাল দলগুলো যেভাবে কথা বলার কথা সেভাবে বলছে, নাকি একদম মূল ফোকাস আসলে নির্বাচনের দিকে চলে গেছে? না, রাজনৈতিক দলগুলো তো সেভাবে কথা বলছে, অবশ্যই আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলে কথা বলছে। আপনার যদি দেখেন আমরা তো কথা বলছি, আমরা এটা নিয়ে আপনার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা করেছি 12 দলীয় জোটের উদ্যোগে, পরের দিনে আমরা প্রতিবাদ সভা করেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রতিবাদ সভা করেছে। এখন প্রতিবাদ সভা করা ব্যতীত আমাদের তো আর অন্য কোনো কাজ নেই। যেমন অন্যান্য সময় আমাদের যে কাজ, কিন্তু আপনারা তো এর আগেও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, যখন শুনছিলেন যে জিনিসপত্রের দামগুলো বাড়বে বা হ্যাট বাড়ানো হবে, তখন কেন আপনারা দেখা করেননি বা তখন আপনাদের এই উদ্বেগ কেন জানাননি তার কাছে গিয়ে? দেখুন, আমরা তো আমার মনে হয় এই নিয়ে 3বার দেখা করেছি প্রধান উপদেষ্টার সাথে। প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করার সময় রাজনৈতিক দলগুলোর সময় হলো 20 মিনিট। 20 মিনিটে একটা রাজনৈতিক দল কি কথা বলবে? কয়েকজন উপদেষ্টা পারে না যে সেখান থেকে আমাদেরকে সুপারসনিক গতিতে সেখান থেকে বহিষ্কার করে, বুঝছেন না? ওনাদের কাজে মানে ওনারা মানে আমি জানি না তাদের কি অবস্থা, মানে কেন। এবং একবার সর্বদলীয় যেই আলোচনাটা হয়েছে সেখানে আমরা গিয়েছি, আমরা যে কথাগুলো বলেছি একটা কথাও কিন্তু আমাদের কথার প্রতিফলন হয়নি। তো সুতরাং আসলে এখানে আমরা যেটা মানে যে ভ্যাট ট্যাক্সের ব্যাপার, আমি দেখুন ডক্টর ইউনূস সাহেবের প্রতি তো আমরা মনে করি যে আমাদের এবং বিশ্ববাসী দেশবাসীর অগাধ আস্থা এবং বিশ্বাস আছে। আমি আপনার একটা কথা বলি, একজন উপদেষ্টা মারা গেছেন, তার মন্ত্রণালয়টা শূন্য, এখন পর্যন্ত কিন্তু কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। আজকে 2 দিন ধরে মানে দেখা যাচ্ছে যে এটা কি আপনার মধ্যপ্রাচ্যের টিকিটের দাম ছিল 40 থেকে 45 হাজার টাকা, মানে ওমরা হজের জন্য এবং মধ্যপ্রাচ্যের টিকিটের জন্য। এই হঠাৎ 2 দিনের মধ্যে সেটা হয়ে গেলো 80 থেকে 90 হাজার টাকার মতো। উনি বিমানমন্ত্রী ছিল, মানে দেখার কেউ নাই। আপনি আপনি কি সংস্কার, আপনি সংস্কার করতে চান, আপনি যে সংস্কারের দৈন্যাসহ করতে পারবেন না সেটা কিন্তু আমরা বুঝে গেছি। এখন আমরা বুঝে গেছি, আমরা যেটা চাচ্ছি না আপনারা সেই লাইনে হাঁটতেছেন। আমরা চাচ্ছিল আপনার যে মন্ত্রণালয়, আইনমন্ত্রী আসিফ নজরুল সাহেব, ঠিক আপনার মন্ত্রণালয়ের সংস্কারটা করেন না। আপনার বিচার প্রার্থীদের যে হয়রানিটা তারিখের পর তারিখ, সেখান থেকে আপনি মানে বিচারের জটটা কমানোর চেষ্টা করেন না।
এই যে আইনজীবীদের যে সীমাহীন মানে মানে কারো কারো মানে ফি সীমাহীন, সেখানে আপনি একটা সংস্কার করেন না। আপনি একটা সেখানে সংস্কার করেন, আপনার এখানে আপনি পিপি নিয়োগ করার ক্ষেত্রে আপনি একটা বিতর্কিত করে ফেলেছেন। আমি এই কথাটা প্রত্যেকটা মন্ত্রণালয় সম্বন্ধে বলতে পারি যে মন্ত্রণালয়গুলো তাদের সেই দায়িত্বগুলো পালন করছেন না। তো করছেন না বলে আমরা আশাহত হচ্ছি। এখন এখানে যেমন আমরা কেউ দাবি করি নাই, আন্দোলনের সময় দাবি করি নাই, আবহাওয়া অঞ্চল থেকে কেউ দাবি করে নাই যে ভোটারদের বয়স 17 বছর করতে হবে। তাই সংবিধান সংশোধন করে আপনি ডক্টর ইউনূস সাহেব আপনি এই কথা বলতে কেন গেলেন যে ভোটারদের বয়স 17 বছর করতে হবে? এটা কে বলেছে আপনাকে? উনি বলছে কথার কথা বলেছে না, উনি কথার কথা তো বলতে পারে না। উনি তো কথার কথা বলার মতো জায়গার মধ্যে নাই। উনি কি বাংলাদেশের আইন জানেন না? উনি কি কিশোর আইন জানেন না? উনি কি জানেন না যে 18 বছরের বিয়ে হতে আরম্ভ করে আপনার আইন, আপনার সংশোধনী ইত্যাদি ব্যাপারগুলো 18 বছরের একটা ব্যাপার আছে। উনি বলেছেন যে ধরুন এটি যদি হয়, ধরনের কিছু নাই। উনি তো আপনার ফাঁদে পড়ে গেছেন, উনি ফাঁদে পড়ে গেছেন। যেই কারণে আপনার কথা আসতেছে কি আপনার ওই যে প্রার্থী হতে হবে 21 বছরের, আপনি আইন প্রণতা মানে একটা কচি কাঁচা আসে বসাতে চাচ্ছে কেউ আপনি তাতে সাই দিচ্ছেন। তো এটা তো হতে পারে না। আমরা বলছি আপনি একটু কঠোর হন, আপনি একটু দক্ষ লোকজন নিয়ে আপনার রাষ্ট্র পরিচালনাটা করুন। এবং আমরা যেটা বলেছি প্রথম থেকে যে সংস্কার কোনটা চাচ্ছিলাম আমরা, যে নির্বাচনী ব্যবস্থাটাকে একেবারেই ভঙ্গ করে ফেলেছে 14, 18, 24। আপনি 18 সালে যে ডিসি এবং এসপিগুলো ভোটটা আড়াতে করেছে, আপনি কাউকে গ্রেপ্তার করেছেন? একজনকে আপনি গ্রেপ্তার করেছেন? আপনি একজনকে গ্রেপ্তার করেন। আমি 24-এর নির্বাচনে যেখানে 5% ভোটার হয়েছে, আপনার সিইসি নিজে ঘুম গিয়েছেন দুপুরবেলায়, সন্ধ্যার সময় উঠে বলেছেন 40%, ওনাদেরকে গ্রেপ্তার করেছেন। তাইলে আমরা নির্বাচনী সংস্কারটা চেয়ে আমরা একটা নির্বাচন চাচ্ছি। আমাদের অভিজ্ঞতা আছে তো যে 90 দিনের ভিতরে নির্বাচন করা যায়। তো এখন এখানে যেই কারণে আমরা বলেছি যৌক্তিক সময়, এবং আমরা এখন যৌক্তিক সময়টাকে জুন পর্যন্ত মনে করি। আবার আসবা এই বিষয়টি কথা বলবো। দুজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রস্তুতি করুন। জি আমি ঝর্ণা বলছিলাম গাজীপুর থেকে। জি ঝর্ণা বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হইল মাসুদ সাহেবের কাছে। জি, ওনাকে অনেকদিন পরে পাইছি তো একটু প্রশ্নটা ওনাকেই করি। আমার প্রশ্ন হলো বাংলাদেশে এখন যে পরিমাণ ক্রাইসিস চলতেছে, আমরা শুনতেছি, পেপার পত্রিকায় দেখতেছি, খবরে দেখতেছি, এই ক্রাইসিসের মধ্যে নাকি আপনার এই 1 লক্ষ টাকার কম্বল বিতরণ করে 30 লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করে। মানে এই টাকাটা কে দিতেছে? এই হেলিকপ্টারের ভাড়া টাকাটা কি সরকার দিতেছে, না ছাত্ররা দিতেছে, না জনগণ দিতেছে? এটা হলো আপনার কাছে আমার একটা প্রশ্ন। জি ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হইলো আমার আরেকটা প্রশ্ন, সরি একটা প্রশ্ন আমার প্রশ্নটা হলো যে শেখ হাসিনার সংস্কার আর শেখ হাসিনা এই দুইটার ঘষাঘষিতে যে দরিদ্র মানুষের জীবন যে ভাই নাজেহাল হয়ে যাচ্ছে, আসলে এই ব্যাপারে এই বড় মৌসুমে 100 টাকা কেজি চাল, আবার যেহেতু আবার নাকি ট্যাক্স বাড়াইলো, তাহলে ভাই আমরা যাবো কোথায় একটু বলতে পারবেন? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আরেকজন দর্শক আছেন। হ্যালো। হ্যাঁ জি, আমি বলছি আলমগীর। জি আলমগীর সাহেব বলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতেছে আমাদের প্রচুর রিজার্ভ আছে 21 বিলিয়নের উপরে। তাহলে যদি এত রিজার্ভ থাকে তাহলে আমাদের এই কর ভ্যাট বাড়িয়ে মানুষের দুর্ভোগ বাড়ানোর কি দরকার? মাসুদ কামাল, আপনার কাছে যাব। বিরতির আগে একজন দর্শক ফোন করেছেন, দুজন দর্শক ফোন করেছেন। তাদের আসলে বলার চেষ্টা করেছিলেন যে এই যে নানা ধরনের সংস্কারের কথা বলছি, বারবার শেখ হাসিনা সরকারের পতনের কথা বলেছে, নানা ধরনের আলোচনা আসছে, নির্বাচন নিয়ে আলোচনা আসছে, কিন্তু মানুষের জিনিসপত্রের যে দাম বাড়লো এখন, এই আলোচনাগুলো এখন তাদের কাছে বিরক্তিকর মনে হচ্ছে। না, এখন তো স্বাভাবিক। ওনারা আসলে বেসিক্যালি তো ওনারা মানে দেখেন, এই লোকগুলো যারা উপদেষ্টা হয়েছেন তাদের তো উপদেষ্টা হওয়ার কথা ছিল না। তারা তো অনেকে, কেউ অবসরপ্রাপ্ত ছিল, কেউ স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট হিসেবে তারা হয়তো একটা চাকরি অ্যাপ্লিকেশন লিখতো, এই তো করতো। তাদেরকে আপনি বানাই দিয়েছেন উপদেষ্টা, মাথায় খারাপ হয়ে গেছে, জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। তারা কি জানে তারা কি দায়িত্ব নিয়ে আসছে? তারা কি জানে যে এই পদটা তার জন্য কোনো প্রাইজ পোস্টিং নয়, এটা কি দায়িত্ব? যদি জানতো, ওই যে ভদ্রমহিলা ফোন করলেন গাজীপুর থেকে, যে উনি হেলিকপ্টারে দিয়ে যান কিভাবে? আচ্ছা, কম্বল বিতরণ করতে হবে, উনি উপদেশটাকে যেতে হবে কেন? আমার বেসিক প্রশ্ন এটা। হেলিকপ্টার না, উনি যদি গাড়ি নিয়েও যাইতেন তাও আমি প্রশ্ন করতাম, ওনাকে যেতে হবে কেন? উনি কি পলিটিক্যাল মিনিস্টার? পলিটিক্যাল মিনিস্টাররা যায় কেন? যায় এলাকায় ভোটের জন্য যায়, দেখানোর জন্য যায় আমি তোমাদের জন্য আসছি, আমাকে কিন্তু আগামীতে ভোটটা দিও। তো উনি কেন গেছেন?
ওনাকে যেতে হবে কেন? সে কি নায়ক? নায়ক নাকি সে সিনেমার নায়ক? চেহারা দেখাতে গেছে, কি করে গেছে? ওনার যাওয়ার তো কোনো দরকার আছে? উনি সিস্টেম ক্রিয়েট করবেন যাতে নাকি প্রকৃত প্রয়োজন যারা আছে সেই লোকটা কম্বলটা পায়। যে টাকা খরচ হয়েছে ওই টাকা যেত আরও 20টা কম্বল কেনা যেত, অথবা আরও 200 কম্বল কেনা যেত। ঝর্ণা আপা উনি প্রশ্ন করেছেন এই যে কার টাকায় গেছে, কার টাকায় গেছে যাই না, কিন্তু আমি এটা কনফার্ম হয়ে বলতে পারি এটা ওনার বাপের টাকায় যায় নাই, এই টাকাটা ওনার পিতা দেয় নাই, এটা কার টাকা যায় না। তবে ওখানে আমার ধারণা ওনারও কিছু টাকা আছে, আমারও কিছু টাকা আছে, কারণ ট্যাক্সটা আমিও দিই। তো এইগুলি করার জন্য ওনাদেরকে পাঠানো হয়েছে, ওনারা ভুলেই গেছে। কিন্তু ওনাদের কাজ থাকে কিছু বললেই খালি বলে কি বিপ্লবের চেতনা। বিপ্লবের চেতনা এটাকে পারমিট করে? এটাকে বিপ্লবের চেতনা পারমিট করে নাকি ভাই? এগুলি বললে পরে না নানা ধরনের কথা আসে ভাই, কি বলবো আর আমি। আমাদেরই বাচ্চা কাচ্চার মতো বয়স তাদেরকে আমার ছেলেরা এরকম ভুল ভ্রান্তি করলে ক্ষমা করে দিই, এখন তাছাড়া তো আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আমরা তো এদের কাছ থেকে প্রত্যাশা করি না, উল্টাপাল্টা কাজ করতেছে এক একজন এক একটা করতেছে না। দেখেন আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করে যান। আরেক এই আপনার এই কি বলে উপদেশটা হয়েছে এই তথ্য উপদেশটা। প্রথম মনে করছিলাম যে বোধহয় এই লোকটা একটু ধীর স্থির আছে অন্য দুইটার তুলনায়। কি হচ্ছে বিভিন্ন মিডিয়াগুলিতে চট দখলের মতো দখল হচ্ছে, তো ওনার কোনো প্রশ্রয় নাই মনে করেন। এরকম তো আমি কখনো দেখি না। আগে অনেক সরকার পরিবর্তন হয়েছে, সম্পাদক পদগুলিতে চট দখল হচ্ছে, হেড অফ নিউজ পোস্টে চট দখলের মতো হচ্ছে, একটা বিশেষ পলিটিক্যাল পার্টির লোকজন যে দখল করতেছে সব। কেন? এই প্রতিভা একদিন কয়া ছিল, এই প্রতিভা এত সম্পাদকের প্রতিভা একদিন কোথায় ছিল? তারা সবাই যা দখল করতেছে। এগুলি কী কারণে হতে দিচ্ছে সরকার? দিচ্ছে তো, তাদেরকে নিয়ে মিটিং করতেছে, অমুক করতেছে তমুক করতেছে, বলবে এটা তো আমরা বলি নাই, এটা তো অমুক বলেছে। ভাই কীভাবে কী হচ্ছে এটা তো আমরা জানি কিছু। ওই মালিকদের সঙ্গে তো দুইজনের সঙ্গে তো আমারও একটু কথাবার্তা হয়। তো এইগুলি কেন আমাদের প্রত্যাশা করি না? এটা বিপ্লবের চেতনা নয়। এই বিপ্লব কি বলবো ভাই, এই চেতনা তো দুদিন পরে দেখবেন কি হয়, এটা তো শেষ আছে। এমন তো না অন্তহীন সময়ের জন্য আপনি এখানে আসছেন, যখন এই সময়টা শেষ হবে তখন কি হবে? কেউ কি ভাবে একবার? 15 বছর একটানা ক্ষমতায় ছিল হাসিনা, 15 বছর বিরাট সময়। বাংলাদেশের ইতিহাসে একটানা দুই ক্ষমতা ছিল না। কি হয়েছে? পাওয়া গেছে খুঁজা। এখন তো তাবিজ বানানোর জন্য কাউরে খুঁজে পাওয়া যায় না, আছে কেউ নেই। তো এগুলি তো ভাই ফুয়ের উপরে যাবো। এরা এই দেশের মানুষ মাথায় তুলতেও আপনাকে সময় নেবে না, মাথার থেকে পায়ের নিচে নামাইতেও সময় নেবে না। এই হলো বাঙালি জাতি। যতক্ষণ আপনি আমার কাজটা করবেন, যতক্ষণ আপনাদের উপকারটা পাবো, ততক্ষণ আপনি আমার পীর মানব। যেই মুহূর্তে দেখবো যে আপনাদের আমার কাজ হচ্ছে না, আপনাকে আমি কেন ভালোবাসবো? ভালোবাসা একতরফা হয় না। জি, সাদাত সালাম, আপনার কাছে আসতে যে সীমান্ত উত্তাপ একটু জানতে চাইবো যে এই ভারত বাংলাদেশ সীমান্তে এক ধরনের উত্তেজনা শুরু হয়েছে। বিশেষ করে এই কাঁটাতারের বেড়া, ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে বিভিন্ন বাংলাদেশের কয়েকটি সীমান্তে, এবং এটি নিয়ে হচ্ছে ভারতের হাইকমিশনারকে ডেকে বাংলাদেশে তলব করা হয়েছিল। আবার ভারতের পক্ষ থেকেও আমাদের উপ হাইকমিশনারকে তলব করা হয়েছিল, ভারপ্রাপ্ত হাইকমিশনে তলব করা হয়েছিল। তো সব কিছু মিলে এই যে একটা উত্তাপ ছড়াচ্ছে সীমান্তে কাঁটাতারা বেড়া নিয়ে, আপনার কাছে এই ব্যাপারটাকে মানে কী সের ইঙ্গিত মনে হচ্ছে যে কোনোভাবেই এই পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে সম্পর্কটা প্রতিদিনই মনে হচ্ছে যে উত্তাপের লেভেলটা 1 ইঞ্চি করে বাড়ছে? না দেখুন, ভারত তো আমাদের প্রতিবেশী। তো আমরা ঢাকা শহরে যেখানে বাস করি, ইচ্ছা করলে আমরা প্রতিবেশী পরিবর্তন করতে পারি, কিন্তু এই ভারতকে তো আমরা পরিবর্তন করতে পারবো না। ভারতের সাথে আমাদের থাকতে হবে। কারণ ভারতের দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না, ভারতের সাথে ভারতের কোনো প্রতিবেশীরই কিন্তু আপনার সুসম্পর্ক নেই। অনেকগুলো প্রতিবেশীর সাথে সীমান্ত যে তাদের আছে, প্রত্যেকটা জায়গায় তাদের মধ্যে সমস্যা আছে। এতদিন পর্যন্ত বাংলাদেশে যে সরকারটা ছিল সেটা নতজন সরকার ছিল। ভারতের এত নতজন ছিল যে প্রতিবাদটাই ভুলে গেছে। সেখানে আমাদের আপনার যারা সীমান্তরক্ষী তারাও প্রতিবাদ করতে ভুলে গেছে, জনগণও এক ধরনের অভ্যস্ত হয়ে গেছে। এখন এই সরকার পতনের পরে আপনার ভারতের যে আচরণ, ভারতের মিডিয়ার যে আচরণ, ভারতের আপনার অনেক আমলাদের যে আচরণ, কিছু কিছু ক্ষেত্রে জনগণের যে আচরণ, এই আচরণটা আমাদেরকে বিস্মিত করছে। আসলে সরকারের পরিবর্তন হবে, সেখানে জনগণের সাথে জনগণের বন্ধু থাকবে, সরকারের সাথে সরকারের সম্পর্ক থাকবে, সেটা একটা আলাদা একটা ব্যাপার। এখানে যে আপনার
সীমান্তে সবসময় আমরা দেখতাম যে একটা একতরফা হত্যাকাণ্ড হতো, একতরফা। ভারতের মানে রক্ষী বাহিনী যারা ছিলেন তাদের অধিকাংশই তো মানে বাঙালি না, তারা বাংলা ভাষা বুঝতেন না বা ইয়ে করতেন না, তারা গুলি করে মানুষ মেরে ফেলতেন, এটাই তারা তাদেরকে খুব মানে মহৎ কাজ বলে মনে করতেন। এখন আমরা একটা প্রতিবাদ করতে শিখেছি, জনগণের মধ্যে একটা বোধ হয়েছে যে ভারতকে এইভাবে আর ছাড় দেওয়ার কোনো কারণ নেই, এবং ভারত একটা বিতর্কিত জায়গায় আমাদের বাংলাদেশি সীমানায় এসে তারা কাঁটাতারে বেড়া দিতে গেছে, এবং সেখানে প্রতিবাদ করেছে জনগণ, বিজেপি একসাথে প্রতিবাদ করেছে, তারা সেখানে প্রতিবাদ থেকে তারা পিছু করতে বাধ্য হয়েছে। এটা একটা ভালো দিক আমি মনে করি। আমার মনে আছে একসময় নেপালের একজন নেপালিকে সীমান্তরক্ষী বাহিনী যখন গুলি করে মেরেছে, মানে এমন উত্তাল হয়েছে নেপাল যে সরকার টলটলায়মান, এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে সেখানে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। নেপাল দেশ ছোট, কিন্তু যাত্রাভিমানটা দেখেন, আমাদের মধ্যে সেই যাত্রাভিমানটা আজকে জাগছে। ভারতের সাথে তো আমাদের সম্পর্কটা কিন্তু নতজানু হওয়া উচিত না, মানে প্রতিবেশী বন্ধু, ভুটানও রাষ্ট্র, ভারতও রাষ্ট্র, আমাদের পারস্পরিক একটা সম্মানবোধ নিয়ে কথা বলা দরকার। এমনি তো ভারতের সাথে আমাদের নানাবিধ সমস্যা আছে, সমস্যার কোনো সমাধান করা হচ্ছে না, বাণিজ্যিক বিশাল একটা ঘাটতি আমাদের সাথে আছে। ভারত কিন্তু এখানে দেশে বাণিজ্য করছে, আপনি হঠাৎ করে দেখেন এই সরকার পতনের পর ভারত সমস্ত ভিসাগুলো বন্ধ করে দিয়েছে, তার মধ্যে অধিকাংশ ভিসা হলো যে আপনার মানে চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে। ভারতে কেউ কিন্তু খালি পকেটে যায় না, বুঝছেন না, সেখানে কিন্তু গিয়ে খাবেন না খেয়ে এসছেন ওই রকম কোনো ব্যাপার নাই, সেখানে আমরা কিন্তু আমাদের পকেটের টাকা নিয়ে সেখানে খরচ করতে যাই। ভারতের বেশ কয়েকটা অঞ্চল আছে, কলকাতা, দিল্লির, আপনার ব্যাঙ্গালোর অঞ্চল আছে, আপনার চেন্নাই, বাংলাদেশি নির্ভরশীল, সেখানে কিন্তু একটা হাহাকার জমে উঠছে। আমাদের কিন্তু বাংলাদেশের কোনো এলাকা কিন্তু ভারতের উপর নির্ভরশীল না, বরঞ্চ বাংলাদেশ থেকে ভারতের আপনার যে রেভিডেন্স যে যায়, রেভিডেন্সটার মধ্যে মানে পঞ্চম স্থান অধিকার করে আছে বাংলাদেশটা। সেক্ষেত্রে বন্ধুত্ব বলুন অথবা সুসম্পর্ক বলুন, ভারতকে এগিয়ে আসতে হবে। তো আমার মনে হচ্ছে যে ভারত প্রথম দিকে যে উত্তেজনায় ছিল, এখন তারা উপলব্ধি করতে পেরেছে যে তাদের উত্তেজনাটার কোনো কারণ নেই, কিন্তু তাদের কিছু মিডিয়া তিলকে তাল করে মানে ফেলছে। আপনার লিটন দাসকে ধরেন আপনার বাদ দিল, সেখানে সেটাকেও তারা রাজনীতিকরণ করছে। আমার মনে হয় ভারতের মিডিয়া তো একটা পুরনো মিডিয়া, এবং ভারতের মানুষজন যারা আছেন তাদেরকে আমরা মনে করি যে তারা মাছ মাংস খায় না, পেঁয়াজ খায় না, একটা ঠান্ডা মাথার লোক, কিন্তু তারা হঠাৎ কেন এত উত্তেজিত? আমি একটু মাসুদ কামাল আপনাকে একদম ছোট করে মন্তব্য জানতে চাইব। এই মাত্র খবর এসছে যে ব্রিটেনের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক, যদি মন্তব্য জানতে চাই। না, এটা মন্তব্য এটা ওনার করাতে এটা অবধারিত ছিল, কারণ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এসেছে, যদি ব্রিটেনের যে নিয়মকানুন, যে এই অভিযোগগুলো যদি সত্য নাও হয়, তদন্তের স্বার্থে ওনাকে পদত্যাগ করতে হতো। আর এগুলো যে সত্য মিথ্যা আমরা এখনও জানি না, কিন্তু আমরা ওনাদের যে ক্যারেক্টার দেখেছি বিভিন্ন সময়ে, পুরো এই ফ্যামিলির কথাই বলবো, এই ফ্যামিলির মধ্যে যে সমস্ত নমুনা আমরা দেখেছি বিভিন্ন সময়ে, এটা সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। এবং উনি যে উনি বাড়ি নিয়েছেন, এই বাড়িটা যে অন্য একজন মালিক, একজন বাঙালি একজন ব্যবসায়ী মালিক, সেই মালিক বাড়ি তার কী কারণে দিয়েছে? ভালোবেসে দিয়েছে? সে তো আর পরকীয়া করতে যায় না, তার তো একটা হাজব্যান্ড আছে, তাহলে কী কারণে দিয়েছে রে ভাই? এটা তো বোঝাই যায় কী কারণে দিয়েছে, কিছু পাওয়ার জন্য দিয়েছে, লেনদেন আছে, ওইখানে দিলে পরে এখানে পাওয়া যাবে, এটা বোঝাই যায়। তো যে এইগুলো মানে উনি খুব সহজে এখান থেকে পার পাবেন না। আমার মনে হয় ওনার আরও অনেক কিছু হবে এরপরে, খালি পদত্যাগ করলে উনি যে মুক্তি পেয়ে যাবেন, ছাড় পাবেন আমি জানি না। আমার মনে হয় যে সামান্য টাকার জন্য, সামান্য টাকার লোভ সম্বরণ করতে না পারার কারণে ওনার মানে ওনার তো রাজনৈতিক যে ক্যারিয়ারটা, এটা তো একদম ফালতু না, ভালো একটা ক্যারিয়ার ছিল, উনি ওই ক্যারিয়ারটাকে ঝুঁকির মুখে ফেলা দিছে, এটা মনে করি। সাদত হোসেন সেলিম, আপনার কাছে একটু আসতে চাই, যেহেতু সংস্কার কমিটি সংস্কার নিয়ে কথা বলছিলেন আপনি, আগামীকাল অর্থাৎ বুধবার 4টি সংস্কার কমিটি তাদের যে প্রস্তাবনা সেটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। তারপরে তো আসলে সংস্কারগুলো নিয়ে আলোচনা হবে সব কিছু, এবং এগুলো বাস্তবায়নের একটা দিকে হয়তো যাবে সরকার। আপনার একটু মন্তব্য জানতে চাইব। না, সংস্কার কমিটি করেছে, সংস্কার কমিটি তাদের রিপোর্ট জমা দেবে, বাস্তবায়নের দায়িত্ব তো তার সরকারের না, বাস্তবায়নের দায়িত্ব হলো রাজনৈতিক সরকারের। সেখানে কি গ্রহণ করা হবে কি বর্জন করা হবে আমি জানি না। আমরা তো 2 বছর আগে প্রায় 40টি রাজনৈতিক দলগুলো আমরা একাধিকবার মিটিং করে আমরা 31 দফা একটা সংস্কারের আমরা মনে করি যে রাষ্ট্রে একটা সংস্কার হওয়া দরকার, এবং সংস্কারটা চলমান প্রক্রিয়া। তবে মানে বর্তমান যেই যারা সংস্কার নিয়ে চিন্তা করছেন বা আমরা যেটা ছিটাপোটা জানতে পারছি, তাতে করে আমাদের খুব আহ্লাদিত হওয়ার কোনো বিষয় না আর কি। আর সংস্কার যে আপনি বলছেন যে সংস্কার প্রস্তাব পাওয়ার পরে সংস্কার বাস্তবায়ন, এখানে তো আমি বললাম যে গত 5 মাসে তো তারা কোনো সংস্কার করতে পারে নাই। আমি আপনাকে একটা কথা বলি, টকশোতে যখন আসি খুব মনটা খারাপ করে আসি, 15 বছর তো নিরস
আন্দোলনের মধ্যে ছিলাম। এই জুলাই বিপ্লবের মধ্যে আমরা গোপন ডেরা থেকে বেরোতাম প্রত্যেক দিন জীবনটাকে হাতে রেখে, সেখানে যতটা না মিছিল মিটিং করতাম তার চাইতে পানি সাপোর্ট, বিস্কিট সাপোর্ট, অর্থ সাপোর্ট, এই সাপোর্টগুলো করার চেষ্টা করতাম। 5 তারিখেও আমরা কারফিউ যখন ভেঙে যখন ঘর থেকে বেরোলাম, আপনার মানুষের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মানুষের মনের মধ্যে যে প্রচণ্ড উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা কিন্তু এখন ফিকে হয়ে আসছে। তার কারণে মানে কারণটা হলো যে কি, আমি আপনাকে বলি, উপদেষ্টা মণ্ডলীর একটা বিরাট ব্যাপার। আমি স্ক্রলে যখন একজন উপদেষ্টার নাম দেখলাম, আমার কাছে মনে হলো যে লোকটা বেঁচে আছে না মরে আছে, একটু খোঁজখবর নিত। তো দেখলাম যে এই লোকটা 15 বছর বিগত 15 বছর যাবৎ উনি রমণীয়া নামে একটা বুটিক শপ চালাতেন। 4 বছর আগে উনি আমেরিকা চলে গেছেন মেয়েদের কাছে, ওনার নামটা স্ক্রলে পেলাম। তারপর দেখলাম যে 3-4 দিন পরে উনি শপথ করলো। তো এই লোক কি সংস্কার করবে? যে লোকের কোনো কন্ট্রিবিউশন নাই জাতির প্রতি, সেই লোকটার প্রতি আমি কিভাবে আস্থা রাখতে পারি সংস্কারের? আমি এনবিআর চেয়ারম্যানকে বললাম যে আপনি এক কাজ করেন, যে বিজনেস ক্লাসে যারা ভ্রমণ করে তাদেরকে অন্তত ট্যাক্স ফাইলটা আপনি একটু দেখেন। আপনি বিজনেস ফাইলে যে যারা ভ্রমণ করে বিজনেস ক্লাসে, মানে দ্বিগুণ তিনগুণ তাদের ট্যাক্সটা ইয়ে করেন। আমি আপনার এটা আপনি জানেন কি না জানি না, আপনি অবশ্যই জানেন, সরি এটা কথা, আমি অতিথি নিয়ন্ত্রণ আইন নামে একটা আইন আছে। 100 জনের বেশি অতিথি হলে আপনাকে জনপ্রতি 50 টাকা বা 100 টাকা করে ট্যাক্স দিতে হবে। কোথাও এটার কোনো প্রয়োগ নাই। আপনি এটা প্রয়োগ করেন, অতিথি নিয়ন্ত্রণ আইনটা প্রয়োগ করেন, আপনি অতিথিদের মানে 100 জনের পরে অতিথির প্রতি 1000 টাকা ট্যাক্স করেন, কেউ মানে ইয়ে হবে না, জনগণ খুশি হবে এবং দ্রব্যমূল্যের দাম একদিনে 10% কমে আসবে। এই সংস্কারগুলোকে ওনাদের মাথার মধ্যে নাই। সংস্কারগুলো তো করতে হলে, বাজার সংস্কার করতে হলে তো আপনাকে গোড়ায় হাত দিতে হবে। একটা বিয়েতে 10,000 লোকের মানে আয়োজন, আপনি তার ট্যাক্স ফাইল দেখেন, 2 লাখ টাকা ট্যাক্স দিয়েছে কিনা সন্দেহ আছে। তাইলে আপনি তো সংস্কারগুলো করার জন্য আপনি জাতিকে তো প্রস্তুত করতে হবে যে আমরা একটা সংস্কারের মধ্যে আছি। আমাদের মাইন্ডসেটের মধ্যেই ঢুকে গেছে 15 বছর যাবত যে রাজনীতি মানে লুটপাট, রাজনীতি মানে লুণ্ঠন, রাজনীতি মানে সংবাদপত্র দখল, রাজনীতি মানে ব্যাংক দখল। সেখান থেকে আপনি এই 5 মাসে মানুষের মানসিকতা পরিবর্তন করতে পারেন নাই। পরিবর্তন করতে পারলে তো এই যে কামাল ভাই যেটা বললেন সেটা তো হতো না এভাবে, এই যে জিনিসটা। সেই জন্য বলতেছি আমাদের কোনো উচ্ছ্বাস নাই। আমরা যেটা চাই, আমরা এখন চাই যে জুনের মধ্যে নির্বাচন, আপনার সংস্কারের রিপোর্টটা আনেন, জনসমক্ষে প্রকাশ করেন। আমরা রাজনৈতিক দলগুলো এটা গ্রহণ করবো না বর্জন করব, আমাদের পছন্দ হলে আমরা গ্রহণ করব এবং আমরা কমিটমেন্ট করব যে এটা আমরা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করব। আমরা কমিটমেন্ট করব যে বিরোধী দলে গেলেও আমরা এই সংস্কার বাস্তবায়ন করার জন্য আমরা সেই আমরা ওই রকমই চাই এবং আমরা জুনের মধ্যে নির্বাচনটা চাই। এবং জুনের মধ্যে নির্বাচন না হলে দেশের মধ্যে একটা ভয়াবহ মানে দুর্যোগ নেমে আসবে। এখানে মাসুদ আপনার কাছে জানতে চাই, সংস্কার কমিটি সংস্কার রিপোর্টগুলো দিচ্ছে, এটি কি একটা সম্ভাবনা দেখছেন না আশঙ্কার জায়গায় দেখছেন? যে না, এটা অবশ্যই একটা সম্ভাবনা। সম্ভাবনা এই কারণে অনেকগুলো প্রস্তাব তো আসবে, এই প্রস্তাবগুলো নিয়ে সরকার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবে, তারাও কিছু প্রস্তাবনা দেবে, দেওয়ার পর আলোচনা হবে, মানে কিছু ছাড় হবে, কিছু দেওয়া হবে, নিয়ে একটা কনক্রিট জায়গায় আমরা পৌঁছতে পারবো। এবং সেগুলো কিন্তু প্রস্তাবনা আকারে থাকে, মাথায় রাখতে হবে। আপনি বেসিক কোনো চেঞ্জ এই সরকারে করার এখতিয়ারই নেই, তাকে এখতিয়ার দেওয়া হয় নাই ভাই। কাজে এই আলোচনাগুলি তারা প্রস্তাবনা আকারে রাখবে, পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে এক ধরনের কমিটমেন্ট চাইবে যে আপনারা যদি নির্বাচিত হন তাহলে আপনারা এগুলি করবেন। এইটুকুই এই সরকারের কাজ। তারপরে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় এসে এইগুলি গ্রহণ করবে পার্লামেন্টে। এটা যদি হয় তাহলে হবে ভালো। আর সরকার যদি গায়ের জোরে করতে পারে, হয়তো গায়ের জোরে করলো, পার্টি ক্ষমতায় আসলো, ধরুন বিএনপি ক্ষমতা আসলো, ধরুন জামাতি ক্ষমতা আসলো, বললো এটা মানি না, কী করবে গভর্নমেন্টে? তখন তারা পাস্ট টেন্স। কাজে ওইগুলি হয় না, বিষয়টা এইভাবেই করতে হবে। তারা একটা এগুলি নিয়ে, এবং আমার ধারণা ভালো কিছুই হবে, ভালো কিছুই হবে, সেগুলি নিয়ে আলোচনা করুক, ওনারাও বসুক, কথা বলুক। আরও ভালো হতো যদি শুরুতেই পলিটিক্যাল পার্টিগুলি প্রতিনিধি এখানে নেওয়া হতো। সরকার ভুল করছে, যেটা করছে ওটা তো আমি ব্যাক করতে পারবো না। এখন নতুন যেটা আছে তাড়াতাড়ি বসুক। এই সমস্ত সংস্কার করার পরেও আমি মনে করি এই বছরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব। জি, আমরা এইখান থেকে আলোচনাটা শেষ করতে চাই। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ এক্সট্রা আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্ব আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গে থাকবেন।